আমরা আসলে আয়োজনের সার্বিক দিক নিয়ে কথা বলতে চাই। আমরা দেখতে চাই কিভাবে চিরায়ত সংস্কৃতি মোনা বাঙালি উৎসবের রঙে রাঙিয়ে এই নতুন বছরকে বরণ করবেন। আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে আছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজা উদ্দিন স্টালিন এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এএম কাউসার হাসান। এবং বলে রাখা প্রয়োজন, এবারে যে বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতি কমিটি, সেই কমিটির সদস্য সচিব কিন্তু এএম কাউসার হাসান। আমি দুজনকে স্বাগত জানাচ্ছি, দুজনকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং ঠিক এই মুহূর্তে চৈত্র সংক্রান্তিকে যদি আমরা ধারণ করি তাহলে সেই চৈত্র সংক্রান্তিরও শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসবো রেজাউদ্দিন স্টালিন আপনার কাছে। তার আগে আমি এএম কাউসার হাসান আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করি। হয়তো প্রস্তুতি পর্ব শেষ হয়েছে যখন আপনার সঙ্গে কথা বলছি। গত বছর যেভাবে আয়োজনটা হয়েছে, যে মোটিভ নিয়ে আয়োজনটা হয়েছে, যেভাবে মানুষ সম্পৃক্ত হয়েছে, এবারে প্রেক্ষাপটটা ভিন্ন। নির্বাচিত সরকারের অধীনে হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি একটা ট্যাগলাইন, একটা স্লোগান আছে এখানে, নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান। সব কিছু মিলে আপনি কতটা আশাবাদী? এবারের আয়োজনটা কেমন হতে যাচ্ছে? কাজ করে কতটা আসলে নিজেকে যুক্ত করতে পারছেন, উপভোগ করছেন আসলে? দেখুন, আমরা একটা নতুন গণতান্ত্রিক পরিবেশে আমরা এরকম একটা পরিবেশ পেয়েছি, যে পরিবেশে আমরা নতুন করে বৈশাখের যে অভিযাত্রাটা, যে শোভাযাত্রাটা বৈশাখের, সেইটা আমরা উদযাপন করব একটা নতুন গণতান্ত্রিক পরিবেশে। তো সেই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে আমাদের এই পরিবেশ, এখনকার যে পরিবেশ, সেই পরিবেশে আমরা বর্ণ, ধর্ম, গোত্র নির্বিশেষে আমরা সবাই একসাথে আমরা এই শোভাযাত্রাটা অংশগ্রহণ করব এবং গোটা বাংলাদেশে এই বৈশাখটা উদযাপিত হবে। আপনারা জানেন যে 89 থেকে প্রায় 3 দশকের উপরে আমরা এই শোভাযাত্রাটা ধারাবাহিকভাবে করে আসছি। চারুকলা অনুষদ এটার নেতৃত্ব দেয়। চারুকলা অনুষদের শিক্ষার্থী, অ্যালামনি, শিক্ষক সবাই মিলে আসলে আমরা এই শোভাযাত্রার কাজ করি। আপনাদের মাধ্যমে আমি একটু দর্শকদেরও জানাতে চাই, তার আগে আমি কথাটা শুরু করেছি, কিন্তু তার আগে আমি আপনাদের মাধ্যমে 71 টেলিভিশনকে ধন্যবাদ জানাতে চাই যে এইরকম একটা আয়োজন করার জন্য, এবং আপনাদের মাধ্যমে গোটা বাংলাদেশের বাঙালি ভাষাভাষী এবং বাংলাদেশিদের আমরা নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার পক্ষ থেকে এবং চারুকলা অনুষদের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, আলামনিদের পক্ষ থেকে। তো আমি যে কথাটা বলছিলাম যে আমরা 89 থেকে এটা শুরু করেছি এবং ধারাবাহিকভাবে আমরা চলছে এই বৈশাখী শোভাযাত্রাটা আমরা চালাচ্ছি। তখন আমি স্টুডেন্ট ছিলাম 89-তে এবং এটা ধারাবাহিকভাবে যে চলছে, এর মধ্যে কিছু আমাদের যে গ্রামীণ সংস্কৃতি, সেটা মূল বিষয়টাই তো এইটা। কিছু সময় আমাদের রাজনৈতিক কিছুটা এর মধ্যে আবহাওয়া তৈরি হয়েছিল। আমরা কোনো সময় রাজনৈতিক সচেতনতার জন্য আমরা চেষ্টা করেছি এই শোভাযাত্রায় কিছু মেসেজ দেওয়ার জন্য। তো আপনারা জানেন যে এইভাবে ধারাবাহিকভাবে যখন চলে আসছে 24-এর গণ অভ্যুত্থান, তারপরে আমরা যে বৈশাখটা পেয়েছি, সেই বৈশাখে আমরা বৈশাখী শোভাযাত্রাকে আরো বর্ণাঢ্যভাবে পালন করার চেষ্টা করেছি। এবার এই গণতান্ত্রিক পরিবেশে, নতুন সরকারের সময় গণতান্ত্রিক পরিবেশে আমরা এইটাই চাই যে গণতন্ত্রের যে পুনরুত্থান, সেখানে আমরা সকলে মিলে ধর্ম, বর্ণ, গোত্র ভেদাভেদ ভুলে আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলে আগামীকালকে বৈশাখের যে শোভাযাত্রা 1433, সেটা আমরা উদযাপন করব। সেই র্যালিটা ধীরে ধীরে সবার মাঝে যেরকম একটা আস্থার জায়গা তৈরি করেছে আমাদের এই আনন্দটা, এবং এই আনন্দটায় সবার মাঝে, গোটা পৃথিবীতে বাংলা ভাষাভাষী এবং গোটা বাংলাদেশে বাংলাদেশিদের মধ্যে আমরা আসলে ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুতি প্রায় শেষ। আর অল্প কিছু বাকি আছে। আপনাদেরকে এই মুহূর্তে একটু বলে রাখি যে আমরা চৈত্র সংক্রান্তি পালন করি এবং চৈত্র সংক্রান্তিটা আজকে বিকেল 4টা থেকে শুরু হয়েছে চারুকলার বকুলতলায়। ওইদিকে অনুষ্ঠান চলছে। আমাদের শিক্ষার্থী, অ্যালামনি এবং খুব যারা খুব গুণী শিল্পী, তাদের পরিবেশনায় এখন পর্যন্ত অনুষ্ঠান চলছে চৈত্র সংক্রান্তির। আর ওইদিকে আমাদের যে মোটিভ গুলো চলছে, আপনারা জানেন যে আমাদের 5টা মোটিভ এবার আমরা
উপস্থাপন করব আমাদের এই শোভাযাত্রায়। প্রথমটা হচ্ছে আমাদের মোরগ, গণতন্ত্রের এই যে পুনরুত্থান। সকালবেলা আমাদের গ্রামীণ কৃষক সমাজে সাধারণত যেটা করা হয়, যেটা হয় সেটা যে মোরগ সকালবেলা সূর্য ওঠার সময় ডাকে। তা আমরা এই যে গণতন্ত্রের নতুন আবহাওয়া, এই পরিবেশে আসলে আমরা এই মোরগের একটা সিম্বলিক উপস্থাপন করছি আমাদের এই র্যালিতে। এবং তার পেছনে আপনারা দেখতে পাবেন মোরগের পেছনে একটা লাল সূর্যের একটা সিম্বল দেওয়া হয়েছে, যেটাতে লেখা আছে নববর্ষের ঐক্যতান আর গণতন্ত্রের পুনরুত্থান। পাশাপাশি থাকছে সোনারগাঁর লোকোমোটিভ, যে হাতি ডিজাইন করা, সেটা থাকছে। আমরা একটা কবুতর উপস্থাপন করছি, পায়রা, শান্তির পায়রা, সাদা একটা শান্তির পায়রা উপস্থাপন করছি। এরপরে থাকছে একটা ট্যাপা পুতুল, আমাদের কিশোরগঞ্জের ওই দিককার যে ট্যাপা পুতুল, একটা ঘোড়ার উপর একটা ঘোড়সওয়ার, সেটা থাকছে। আর থাকছে একটা বাউলদের কে সম্মান জানিয়ে, আপনারা জানেন যে বাউলদের প্রতি খুব করা হয়েছে, কিছুদিন আগে বাউলদেরকে অবমাননা করা হয়েছে, বাউলদের উপর হামলা করা হয়েছে। আমরা শিল্পী হিসেবে তাদের পাশে দাঁড়াতে চাই এবং তাদেরকে স্মরণ করেই, তাদের পাশে দাঁড়িয়ে আমরা একটা দোতারা তৈরি করছি। আমাদের এই মোটিভগুলো আসলে অনেক বড়। হ্যাঁ, এবং আমরা আসলে আপনার সঙ্গে যখন কথা বলছিলাম তখন পাশে যে ছবিগুলো দেখছিলাম, আমাদের সহকর্মীরা দিনভর এই চারুকলায় যে সমস্ত কর্মযজ্ঞ হচ্ছে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। এবং আপনাকে বিশেষভাবে ধন্যবাদ, কারণ এমনভাবে যখন বলছিলেন নিশ্চয়ই মানুষ আসলে সেই সকালটার জন্য অপেক্ষা করবেন, তারা আসবেন এবং তারা সেই শোভাযাত্রায় অংশ নেবেন। এবং আপনি খুব চমৎকার করে বলছিলেন যে জাতি, ধর্ম, বর্ণগোত্র নির্বিশেষে সার্বজনীন একটা উৎসবে পরিণত হচ্ছে। কিন্তু বাস্তব চিত্রটা কেমন সেটা একটু বোঝার চেষ্টা করি। কবি রেজাউদ্দিন স্ট্যানলি, আপনি আসলে আপনার মতো করে যদি এই জিনিসটা একটু ব্যাখ্যা করেন, মানে আয়োজনে যে উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্যটা অনেক বড় ক্যানভাসের, সবাইকে বাঙালি এবং বাংলাদেশের যে সংস্কৃতি তার সঙ্গে যুক্ত করা, সেটা আসলে কতটা সার্বজনীন হয়ে উঠছে? কারণ একটা সময় পার করে এসেছি, প্রায় 30 বছরেরও বেশি সময়, কতটা সার্বজনীন হলো উৎসব? আমি তো মনে করি যে এবার নতুন বাংলাদেশ গঠনের যে পরিকল্পনা নিয়ে এই গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে, এই সময়ে আমি লক্ষ্য করছি যে আমরা যে ইনক্লুসিভ সোসাইটির কথা বলছি, যে অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা বলছি, সে সমাজ বিনির্মাণের ক্ষেত্রে এবারের বৈশাখ একটা সর্বজনীন বৈশাখ হিসেবে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। একটা স্লোগান যেটা দেওয়া হয়েছে, নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে থেকে প্রতি বছরের মতো এবারও আগামী কাল সকালে যে শোভাযাত্রাটি আমরা বের করতে পারবো, সেই শোভাযাত্রার মূল নামটি দেওয়া হয়েছে বৈশাখের শোভাযাত্রা। এই নামটির মধ্যেই কিন্তু আমাদের একটা চেতনাগত জায়গা আমরা খুঁজে পাই, যে আমাদের ষড় ঋতুর যে বাংলাদেশ, সেই বাংলাদেশের প্রতিটি ঋতু আমাদের কাছে মূল্যবান। এবং বৈশাখ এই কারণেই মূল্যবান যে এটা এমন একটা উৎসবের জন্ম দিয়েছে যেটা একটা অসাম্প্রদায়িক, সকল ধর্ম বর্ণ গোত্রের মানুষ এক হয়ে আমরা একটা শোভাযাত্রায় অংশ নিতে পারি। আমরা আমাদের বাংলার যে মূল গান, আমাদের হৃদয়ের গান, সেগুলো আমরা শুনতে পারি। আমরা আমাদের যে ঐতিহ্যগত যে জায়গা, মেলা, সেটা আমরা অংশ নিতে পারি। আমরা সেই হালখাতা, তারও একটা দৃশ্য আমরা কোনো কোনো জায়গায় দেখতে পারি এই নগরে বসেই। এবং আমরা এখানে পান্তা খাবার চেষ্টা করি, আমরা স্মরণ করতে আমাদের সেই ঐতিহ্যের জায়গাগুলোকে আমরা স্পর্শ করে আনন্দ বোধ করি। কিন্তু আমার যে একটা বিষয় আছে যে শুধু রাজধানী কেন্দ্রিক যদি এইসব উৎসব হয় তাহলে শুধু রাজধানীর মানুষই দেখতে পারে, কিন্তু আমাদের বাংলাদেশের একটা গ্রাম কেন্দ্রিক একটা দেশ, একটা অ্যাগ্রোবেস সোসাইটি, কৃষকরাই কিন্তু এই বৈশাখের মূল প্রবক্তা। এবং আপনারা জানেন যে সম্রাট আকবরের সময় থেকেই এই বৈশাখের যাত্রা শুরু হয়েছিল ঠিকই ফসলি শৌন হিসাবে, কিন্তু তারও অনেক আগে থেকে বৈশাখ কিন্তু এদেশের মানুষের কাছে উৎসবের জায়গা। আপনি জানেন যে এটাই কিন্তু প্রথম বীজ বপন করে এই বৈশাখেই শুরু করেছিল, আমাদের কৃষি ব্যবস্থার সূচনা করেছিল। সেটা হচ্ছে কত হাজার বছর আগে আমরা ধারণা, কিন্তু 5000 বছর তো হবেই। সুতরাং আমাদের যে এই উপমহাদেশের
বিশেষ করে আমাদের এই বদ্বীপ অঞ্চলের যে মানুষ, বাংলা ভাষাভাষী মানুষ এবং অন্য ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ, আমরা সবাই মিলে এই দেশটাকে আরো বেগবান করব, আরো সামনে নিয়ে যাব। আমি বিনির্মাণ শব্দটি এই কারণে ব্যবহার করছি, এটা দেরিদীয় ডিকনস্ট্রাকশন অর্থে হতে পারে যে 3টা ধাপে কিন্তু আমরা এই বিনির্মাণের স্বপ্নটা আমরা দেখি। একটা হচ্ছে সংস্কার ও পুনর্গঠন, উন্নয়ন ও কল্যাণমুখী অগ্রযাত্রা এবং সমৃদ্ধি অর্জন। এই 3টা কাজ কিন্তু আমরা করতে চাই এবং এই বিনির্মাণের জায়গাটা আমরা আরো প্রসারিত করতে চাই। আমরা আন্তর্জাতিকভাবেও আমরা এগুতে চাই। আমাদের এই যে বৈশাখের যে সর্বজনীন যে উৎসব, এটাকে আমরা যদি পৃথিবীর বুকে তুলে ধরতে পারি, অনেক পর্যটক আসে, দেখেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসবে, এটা বৈশাখ আমরা একটা ব্র্যান্ডিং করতে পারবো। আমি আসলে আপনাকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই এই অর্থে যে আমি পরের প্রশ্নে আপনার কাছে আসতাম যে কিভাবে আমরা এটাকে ব্র্যান্ডিং করতে পারি। আমি আপনার কাছে আসবো, তার আগে ছোট করে একটা বিষয় একটু জেনে আসতে চাই। এম কাউসার হাসান, আপনি একটু বলবেন, মানে আপনি যেই জায়গার শিক্ষার্থী সেই জায়গায় এখন শিক্ষক এবং সেই জায়গায় আপনি নিজেই দায়িত্ব নিয়ে আসলে পুরোটা পরিচালনার ক্ষেত্রে ভূমিকা রাখছেন, কিন্তু এই যে নামের বদল, মঙ্গল শোভাযাত্রা, পরবর্তীতে আনন্দ শোভাযাত্রা, এখন বৈশাখী শোভাযাত্রা, নামগুলো যে বদল হচ্ছে, আবেদনেও কি পরিবর্তন আসছে? নাম বদলের কারণটা আসলে কি থাকতে পারে? এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে যদি ইউনেস্কো স্বীকৃতির কথা আমরা চিন্তা করি, সেখানে তো মঙ্গল শোভাযাত্রাটাই তারা ট্যাগ করেছে, সেখানে কি আমরা বদলে যাওয়া নামটাকে পৌঁছে দিতে পারছি? একটু মতামত জানতে চাই আপনার কাছে। না, আপনি সুন্দর কথা বলেছেন, এই প্রশ্নটা আমি আশাই করছিলাম। জি, আসলে নামটা বড় কথা না। ইনটেনজিবল হেরিটেজ যেটার মূল কারণ, যে কারণে আমরা এটার স্বীকৃতিটা পেয়েছি ইউনেস্কোর, সেই বিষয়গুলো ঠিক আছে কিনা ইট ইজ ইম্পর্টেন্ট। জি, কারণ আমরা মিনিস্ট্রির মাধ্যমে আমরা কথা বলেছি। আসলে এর মূল বিষয়টা হচ্ছে যে এর যে কিছু ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়াগুলো যদি ফুলফিল হয় তখনই এটার ব্যাপারে স্বীকৃতি পাওয়া যায়। সেগুলো সব ঠিক আছে। আর নামের ব্যাপারটা যদি বলেন, সেই ক্ষেত্রে আসলে এটা 1985 সালে এটা যশোর যে জনপদ, ওই জনপদেই আপনারা এস এম সুলতানের নাম নিশ্চয়ই শুনেছেন, একজন বিখ্যাত শিল্পী, পেইন্টার, যিনি জগৎ বিখ্যাত, আমরা তাকে নিয়ে গর্ব করি। তার চারুপীঠ সম্পর্কে গোটা বাংলাদেশের মানুষ খুব ভালো করে জানে। চারুপীঠে তার যে শিক্ষার্থীরা ছিলেন, এর মধ্যে অন্যতম হচ্ছেন মাহবুব জামিল শামীম। তো শামীম ভাই আমাদের এই চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। উনি এস এম সুলতানের সান্নিধ্যে ছিলেন। তো 1985 সালে, অর্থাৎ 1392 বঙ্গাব্দে, উনি আনন্দ শোভাযাত্রা নামে এরকম বাংলার কৃষ্টি, কালচার, এটাকে উপস্থাপন, মানে বৈশাখটাকে সুন্দরভাবে তুলে ধরার জন্য একটা আনন্দ শোভাযাত্রা নামে একটা আয়োজন উনি করেছিলেন। সংযোগটা পুনর্স্থাপনের চেষ্টা করে আমি কবি রেজাউদ্দিন ইসলামী সেই কথাটি একটু জানতে চাই আসলে, যে আমরা কিভাবে আসলে ব্র্যান্ডিংটা করতে পারি আমাদের পয়লা বৈশাখের এই আয়োজনটা এবং গ্রামীণ অঞ্চলে ছড়িয়ে দেয়া। একটা অসাধারণ মানে চিন্তা আমাদের কাজ করছে। বিশেষ করে আমি চিন্তা করছি যে আমাদের এই যে একটা বর্ণাঢ্য বৈশাখের যে আয়োজন সারা বাংলাদেশে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে দেখেন মানুষজন আসতে পারে, আমাদের এখানে আসেও। এটাকে আরো বড় আকারে যদি আমরা ব্র্যান্ডিং করতে পারি, আমরা যদি এইটা আমাদের যে লোক সংস্কৃতিগুলোকে আমরা তুলে ধরতে পারি, যে আমাদের যে ছবি, পটের ছবি, পালা গান, ভাওয়াইয়া ভাটিয়ালি, জারি গান, আমাদের লালনের গান, হাসনের গান, আব্দুল করিমের গান, জালালের গান, এই গান যদি আমরা উপস্থাপন করতে পারি সঠিকভাবে অনুষ্ঠানের ভেতর দিয়ে, আমাদের যে চারুকলার যে জায়গাগুলো আছে, ছবি, সেই সব ছবিগুলো, যেরকম গাজীর পট, এরকম অনেক ধরনের ছবি আছে, কিন্তু যেরকম বাঘ, মানুষ, এরপরে আবার ভিত্তি করে গান আছে, এইগুলো কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের দিকে আশ্চর্য হবে যে এই দেশে এত অসাধারণ বৈচিত্র্যমণ্ডিত নানা রকম সংস্কৃতির যে মেলবন্ধন, সেটা যদি মানুষ দেখে তাহলে আশ্চর্য হবে। পৃথিবীর যে কোনো দেশের মানে মানে উৎসব, বাৎসরিক উৎসবের চেয়ে আমাদের বৈশাখী উৎসব অনেক বেশি সর্বজনীন, অনেক ব্যাপক। আমাদের কৃষ্টির যে এখানে উপস্থাপন, সেটি এত বৈচিত্র্যময়, এত বর্ণাঢ্য, যেটি পৃথিবীর যে কোনো দেশের মানুষ এসে মুগ্ধ হবে। এবং সেই কারণে আমরা এটাকে ব্র্যান্ডিং করতে পারি। আমরা
বৈশাখী শোভাযাত্রা, আমরা বৈশাখী মেলা, আমাদের উৎসবের ভেতর দিয়ে ব্র্যান্ডিং করে দেশের অন্য দেশের মানুষকে আমরা আনতে পারি, আমরা অর্থনৈতিক একটা উন্নয়ন ঘটবে। আমি সে আগে আপনাদের বলেছি যে সংস্কার ও পুনর্গঠন, উন্নয়ন ও কল্যাণমুখী অগ্রযাত্রা, সমৃদ্ধি অর্জন, এই সমৃদ্ধি অর্জনের মধ্যে কিন্তু আমাদের এই ব্র্যান্ডিংটা আসে। আমরা সেই জন্যে আমরা মনে করি এই যে রাষ্ট্রীয়ভাবে আমরা এই কাজটা আমাদের করতে হবে এবং এটা সারা বাংলাদেশ ব্যাপী করতে হবে। বাংলাদেশের 64টা জেলায় শিল্পকলা একাডেমি আছে, আমরা 64টা জেলায় অনুষ্ঠান করছি এবং সেই জেলাগুলোতে এই ধরনের উৎসব হচ্ছে, উৎসব মুখর। সমগ্র বাংলাদেশ এখন উৎসবের দিকে হ্যাঁ, যাচ্ছে। আমরা আজকে আসলে সেই আশাবাদ নিয়ে আলাপটা শেষ করব, তবে তার আগে 1 মিনিটের জন্য আসলে একটা বিষয় একটু জানাবেন, সেটা হচ্ছে আয়োজনের সার্বিক দিক নিয়ে কোনো রকমের নিরাপত্তাজনিত শঙ্কা আছে কিনা, আপনি অন্তত নিরাপত্তার ব্যাপারটা কেমন দেখছেন? আমি তো মনে করি যে এই গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশের প্রতিটি মানুষ শান্তিকামী, তারা কখনোই বিশৃঙ্খলা চায় না এবং অবশ্যই নিরাপত্তার কোনো অভাব হবে বলে আমি মনে করি না। কারণ এই নতুন গণতন্ত্রের যে যাত্রা শুরু হয়েছে, মানুষ বুঝতে পেরেছে, সাধারণ মানুষ জানে যে আমরা যদি আমাদের দেশের শান্তি রক্ষা করতে না পারি, তাহলে আমাদের ঐতিহ্য, আমাদের কৃষ্টি, আমাদের স্বপ্ন থাকবে না। আমরা যে উন্নয়নের ধারা এখন এই সরকার শুরু করেছে, ধরুন ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড, এইগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং এগুলো মানুষের অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে, তার পরিবারের সুরক্ষার ক্ষেত্রে, জীবনের সুরক্ষার ক্ষেত্রে কাজ করবে। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আলোচনার সময় একসময় বলেছিলাম যে দ্য আর্টিস্ট কার্ড যদি আপনি দেন, আমাদের শিল্পী সাহিত্যিকরা তারা অত বেশি অর্থশালী নয়, অনেকে আছে যে পয়সার অভাবে বুঝতে পারছি। আসলে এই আলাপটা শুনতেও ভালো লাগছিল এবং করতেও ভালো লাগছিল এবং আমি আসলে মাঝখানে এম কাউসার হাসান আপনাকে পুরোটা শুনতে পারলে ভালো হতো, কিন্তু সময়টা যেহেতু একেবারেই শেষ, আমি আসলে মূলত যেই প্রশ্নগুলো নিয়ে হাজির হয়েছিলাম সেগুলোর একটা ধারণা খুব চমৎকারভাবে আপনাদের কাছ থেকে পেয়ে গেলাম। আবারও নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি অগ্রিম এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে সংবাদযোগের আয়োজনে এবং আমার সঙ্গে ছিলেন দুজন অতিথি, ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন, ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম কাউসার হাসান। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। থাকুন 71-এর সাথে।